আচ্ছা, ইতিহাসে এমন কিছু গল্প থাকে না যেগুলো শেষ হয়েও যেন শেষ হয় না? আজ আমরা ঠিক তেমনই একটা অসমাপ্ত অধ্যায়ের কথা বলবো, জহির রায়হানের গল্প। ভাবুন তো একবার, যে মানুষটা তার ক্যামেরা আর কলম দিয়ে একটা গোটা জাতির জন্মের গল্প বলে গেলেন। কি অদ্ভুত ব্যাপার! তার নিজের জীবনেরই শেষ পাতাটা আজ পর্যন্ত খালি রয়ে গেছে। তো চলুন এই অসাধারণ শিল্পীর জীবন আর তার সেই রহস্যময় অন্তর্ধানের গভীরে গিয়ে দেখি। জহির রায়হানের যাত্রার শুরুটা কিন্তু হয়েছিল কলম হাতে নিয়ে। আর তিনি যখন লিখতে এলেন তখন সময়টা, মানে সমাজ, রাজনীতি, সবকিছু একদম উত্তাল। জন্মটা হয়েছিল ১৯৩৫ সালে ফেনীর মজুপুর গ্রামে। সেই গ্রামের ছেলেটিই কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। আর পড়াশোনা শেষ করে সাংবাদিকতা আর লেখালেখির মধ্যেই তিনি যেন নিজের আসল পরিচয়টা খুঁজে পেয়েছিলেন তার প্রতিবাদের ভাষা। আসলে তার কলমের জোরটা ছিল এক কথায় অসাধারণ। সাধারণ মানুষের জীবনের যে সুখ দুঃখ, তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন, এগুলোকে তিনি এমনভাবে তার গল্প উপন্যাসে তুলে আনতেন যে পাঠকরা খুব সহজেই যেন নিজেদের সেখানে খুঁজে পেত। তো খ্যাতি তো আসবেই, তাই না? তার কাজের গভীরতা বুঝতে হলে শুধু তার কালজয়ী সৃষ্টিগুলোর দিকে তাকালেই চলে। যেমন ধরুন হাজার বছর ধরে, বা আরেক ফাল্গুনের মতো উপন্যাস, কিংবা সূর্যগ্রহণের মতো গল্পগ্রন্থ। তার প্রত্যেকটা লেখাই যেন নিজের সময়ের এক একটা জীবন্ত দলিল। আর সত্যি বলতে এই কাজগুলোই কিন্তু তাকে অমর করে রেখেছে। কিন্তু জহির রায়হান শুধু কলমের জগতেই থেমে থাকেননি। তিনি বুঝতে পারছিলেন যে সময়ের কথা, মানে তার সময়ের যে গল্প, সেটা আরও জোরালোভাবে বলতে হলে ক্যামেরার থেকে শক্তিশালী মাধ্যম আর কিছু হতে পারে না। আর ঠিক এভাবেই শুরু হল তার এক নতুন যাত্রা। তিনি কিন্তু সেলুলয়েডের ফিতায় শুধু গল্প বলেননি, বরং এর মধ্যে বুনে দিয়েছিলেন তার নিজের রাজনৈতিক দর্শন, তার সামাজিক দায়বদ্ধতা। মানে চলচ্চিত্রকার হিসেবে তার স্টাইলটা ছিল একেবারেই অন্যরকম, একদমই স্বতন্ত্র। তার সিনেমাগুলোর কথা যদি বলি, যেমন জীবন থেকে নেয়া বা কাচের দেয়াল, এগুলো কিন্তু শুধু বিনোদনের জন্য বানানো সিনেমা ছিল না। না, এগুলো ছিল স্বৈরাচারের বিরুদ্ধে এক একটা শৈল্পিক প্রতিবাদ, এক একটা চপেটাঘাত। আর এ কারণেই তো এগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক একটা মাইল ফলক হয়ে আছে। আর এখানেই কিন্তু শেষ না। আমাদের মহান মুক্তিযুদ্ধের ওপর তিনি এমন কিছু অসাধারণ ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন, যা ছিল সাহসের এক অবিশ্বাস্য রকম বলিষ্ঠ উচ্চারণ। স্টপ জেনোসাইড আর বার্থ অফ আ নেশন, এই দুটো ডকুমেন্টারিকে বলা যায় তার যুদ্ধকালীন অস্ত্র। তিনি যেন তার ক্যামেরাকে রাইফেল বানিয়ে ফেলেছিলেন, আর সেই রাইফেল দিয়ে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, একটা জাতির অদম্য সংগ্রামের ছবি তিনি পৌঁছে দিয়েছিলেন পুরো বিশ্বের কাছে। নিঃসন্দেহে এটা তার জীবনের অন্যতম সেরা একটা কাজ। তো এরপর আমরা চলে আসছি তার জীবনের সেই শেষ অধ্যায়ে, যে অধ্যায়টা একটা গভীর রহস্যে ঢাকা, তার হারিয়ে যাওয়ার গল্প। মুক্তিযুদ্ধের একদম শেষ দিকে তিনি হারালেন তার বড় ভাইকে, প্রখ্যাত বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, দেশ স্বাধীন হওয়ার ঠিক ১.৫ মাসের মাথায় ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি জহির রায়হান নিজেও চিরদিনের জন্য হারিয়ে গেলেন। প্রশ্নটা তো ঠিক এখানে এসে থামে, তারপর কি হয়েছিল? কোথায় হারিয়ে গেলেন মানুষটা? শোনা যায় তিনি একটা খবর পেয়েছিলেন যে তার নিখোঁজ বড় ভাইয়ের সন্ধান পাওয়া গেছে, আর সেই ভাইয়ের খোঁজে বেরিয়েই তিনি হারিয়ে যান। ভাবা যায়, ভাইয়ের প্রতি ভালোবাসায় তাকে টেনে নিয়ে গেল তার জীবনের শেষ যাত্রায়। তাহলে কি দাঁড়ালো? সৃষ্টিতে ভরা একটা জীবন, রহস্যে ঘেরা একটা অন্তর্ধান, আর এমন এক উত্তরাধিকার যা কখনো ম্লান হবে না। জহির রায়হান হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ, তার চেতনা আজও আমাদের পথ দেখায়। তার গল্পটা অসমাপ্ত ঠিকই, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়, তার মতো একজন শিল্পীর হারিয়ে যাওয়ার রহস্যের কি আদৌ কোনোদিন সমাধান হবে?